Assalamu alaikum students. This is Sana Nawab from Bandscore9.com and I am your IELTS instructor for the course that you have undertaken. আমরা যখন আমাদের IELTS এক্সামের জন্য রেজিস্ট্রেশন করি তখন আমাদের লিসনিং, রিডিং এন্ড রাইটিং এক্সামটা দেখা যাচ্ছে একসাথে নেওয়া হয়। আর স্পিকিং এক্সাম যেটা আছে সেটা আমাদের একটা ভিন্ন দিনে একটা ভিন্ন তারিখে দিতে হয়। এই স্পিকিং পরীক্ষাটা আমাদের মেইন এক্সাম যেটা আছে সেটার 2-3 দিন আগেও পড়তে পারে, 2-3 দিন পরেও পড়তে পারে। আজকে আমি সবগুলা বিষয় নিয়ে তো কথা বলতে পারবো না, তাই আমি চিন্তা করেছি যে আমি স্পিকিং নিয়ে কথা বলবো আজকে। এন্ড স্পিকিং ও পুরাটা কমপ্লিট করা হবে না, জাস্ট ফার্স্ট পার্টটা আমি কমপ্লিট করব along with some strategies, some techniques that you can apply and the format that you will be needing. আমি স্পিকিং এই জন্য চুজ করেছি বিকজ আমি এটা বিলিভ করি আর আমি এটা অবজার্ভ করেছি এবং মাই IELTS স্টুডেন্টস থ্রু আউট মাই জার্নি ইন দ্য IELTS সেক্টর। সেটা হয়েছে যে স্পিকিং নিয়ে স্টুডেন্টসরা অনেক বেশি ভয় পায়, স্পিকিং নিয়ে স্টুডেন্টসরা অনেক বেশি নার্ভাস হয়ে থাকে। ইভেন দো আমরা যখন ছোট ছিলাম, পিচ্চি ছিলাম, আমরা যখন হাঁটাহাঁটি করা শুরু করি তখন থেকেই কিন্তু আমরা কম বেশ সেই টাইমের আশেপাশে থেকে কিন্তু কথা বলা শুরু করি। উই স্টার্ট টু স্পিক, উই স্টার্ট টু সে সামথিং। আপনি যদি অন্যান্য মডেলস এর কথা চিন্তা করেন, রিডিং, লিসনিং এন্ড রাইটিং, এটা আমরা অনেক দেরি করে শিখি। বাট স্পিকিং একটা পিচ্চিকালের হ্যাবিট, একটা পিচ্চিকালের ক্যারেক্টারিস্টিক হওয়ার সত্ত্বেও আমরা দেখা যাচ্ছে স্পিকিং এ সবচেয়ে বেশি ভয় পাই। তাই আমি দেখা যাচ্ছে স্পিকিং এর উপর বেশি ফোকাস করতে পছন্দ করব আজকের ক্লাসের জন্য, বিকজ আই বিলিভ দ্যাট স্পিকিং একটা অনেক ইজি পরীক্ষা। only if the students are well prepared, only if the students know যে কোন বিষয়ের উপর বেশি করে ফোকাস করতে হবে, কোনটার উপর কম করে ফোকাস করতে হবে, আর কি কি টেকনিক স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করলে তারা এই স্পিকিং এক্সাম, যেটাকে তারা একটা হিমালয় পাহাড়ে উঠার মতন কঠিন মনে করে, সেটা পানির মতন সোজা হয়ে যায়। সো এখন আমরা একটু গল্পগুচ্ছ কম করে আমাদের কন্টেন্টে জাম্প করি। আমাদের স্পিকিং এক্সাম দেখা যাচ্ছে, অ্যাজ আই অলরেডি সেড, যে বাকি এক্সামস এর কম্পারিজনে একদিন অথবা 2 দিন আগে অথবা পরে নেওয়া হবে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তারিখটা আপনি তখনই জেনে নিতে পারবেন। সো ওটা আমাদের বেশি প্রবলেম না। আর আমাদের প্রিপারেশন যদি ভালো থাকে আমরা যে কোনো সময় এই স্পিকিং এক্সামটা ইজিলি দিতে পারবো। আচ্ছা, আমাদের অন্যান্য যেই এক্সামস থাকে, লিসনিং, রিডিং এন্ড রাইটিং, সেটার জন্য তো আমরা দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট টাইম পেয়ে থাকি। আমরা দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম পেয়ে থাকি, ডিফারেন্ট আমাদের স্ট্রাকচার থাকে। বাট আমাদের স্পিকিং এর জন্য কাহিনীটা হয়েছে একটু ডিফারেন্ট। আমাদের লিসনিং এক্সামটা ততক্ষণ চলে যতক্ষণ আমাদের অডিও ক্লিপ চলছে। আমাদের অডিও ক্লিপ থেমে গেলে আমাদের লিসনিং এক্সামটা শেষ হয়ে যায়। রিডিং আর রাইটিং এক্সাম যেটা আছে সেটার আমাদের একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আছে, দ্যাট ইজ 1 আওয়ার। 1 ঘন্টার চেয়ে 1 মিনিট আপনি বেশি পাবেন না। আমি 1 মিনিট বেশি বলছি, আপনি 1 ঘন্টার চেয়ে 1 সেকেন্ডও বেশি পাবেন না, 1 ঘন্টার চেয়ে 1 সেকেন্ড কম পাবেন না। You have to complete your reading and writing exam within the period of 60 minutes. আপনাদের লিসনিং, রাইটিং, রিডিং এই 3টা এক্সাম আউট অফ 9 মার্ক করা হয়। আপনাদের স্পিকিং এক্সামও আউট অফ 9 মার্ক করা হবে। However, আপনাদের স্পিকিং এক্সামের ডিউরেশনটা ভ্যারি করবে। ইফ ইউ সি অন দ্য স্ক্রিন, আমি এখানে টাইমিং লিখেছি from 15 to 20 minutes. This is because এটা কমপ্লিটলি স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। আপনার এক্সামিনার ভ্যারি করে। আপনার এক্সামিনার যদি আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন তাহলে আপনার সময় বেশি লাগবে। আপনার এক্সামিনার যদি আপনাকে কম প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন তাহলে আপনার কম সময় লাগবে। সিমিলারলি, আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা অনেক লম্বা করে দেন তাহলে আপনার বেশি সময় লাগবে। আর আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর শর্ট করে দিয়ে দেন তাহলে আপনার কম সময় লাগবে।
এটা কমপ্লিটলি স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, তাই আমরা একটা অ্যাভারেজ এস্টিমেট ধরে রেখেছি 15 থেকে 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের মধ্যে আশা করি আপনাদের স্পিকিং এক্সামটা শেষ হয়ে যাবে। অ্যান্ড জাস্ট লাইক এনি আদার এক্সাম, এনি আদার মডেল, আপনাদের টোটাল মার্কিং হবে আউট অফ 9। আচ্ছা, নাও লেটস মুভ অন টু দ্য স্পিকিং ফরম্যাট। আমরা যখন আমাদের স্পিকিং এক্সাম দিতে যাই, অবভিয়াসলি ইটস কমন সেন্স যে এক্সামিনার আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে আর আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। কিন্তু আইএলটিএস এর স্পিকিং এক্সাম একটু ফরম্যাট মেনটেন করতে হয় আমাদের। ফরম্যাট ইন আ সেন্স যে শুরুর দিকে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, which are known as basic questions। বেসিক কোয়েশ্চেন্স হয়েছে অনেক সাধারণ কোয়েশ্চেন্স গুলো থাকে, যেগুলো আপনাদের এভরিডে লাইফ রিলেটেড হতে পারে। দিজ আর সাম ভেরি সিম্পল পার্সোনাল জেনারেল কোয়েশ্চেন্স। পার্সোনাল বলতে গেলে অনেক বেশি কনফিডেন্সিয়াল যে ডিটেলস তারা চাবে তেমন কিছুই না। ইটস জাস্ট দ্যাট যে আপনার কিছু লাইকস ডিসলাইকস, আপনার হবিস, আপনার কি পছন্দ কি না পছন্দ, আপনি কি করতে চান, আপনি কেন আপনি যা করছেন ওটা আপনি কেন করছেন। সো দিস আর সাম জেনারেল কোয়েশ্চেন্স। এটা নিয়ে অত বেশি চিন্তা করার কিছুই নাই, এটার অ্যান্সার কম বেশ সবাই দিতে পারে। জেনারেল কোয়েশ্চেন্স যেহেতু আছে, এভরিডে লাইফ রিলেটেড কোয়েশ্চেন্স, তাই এটার উত্তরগুলো যে বেশি বড় হয় তেমনও না। এটার অ্যান্সার আমরা 1 থেকে 2 লাইনে দিতে পারবো। 1 থেকে 2 লাইনের মধ্যে আপনি যদি অ্যান্সার দিয়ে দেন, ইটস সাফিসিয়েন্ট। আপনি যদি মনে করেন যে আপনার কাছে আরো কিছু ইনফরমেশন আছে এই পার্টিকুলার কোয়েশ্চেনকে ডিসক্রাইব করার জন্য, আপনি 3 থেকে 4 লাইনও দিতে পারেন, বাট দ্যাটস নট নেসেসারি, বিকজ ইন ফিউচার আপনি আরো সুযোগ পাবেন টু গিভ মোর ইলাবোরেটিভ অ্যান্সার্স। সো শুরুতে আমাদেরকে কিছু বেসিক কোয়েশ্চেন্স করা হবে। বেসিক কোয়েশ্চেন্স অ্যারাউন্ড 8টা থেকে 12টার মতন, আর ধরে রাখেন অ্যারাউন্ড 10টার মতন কিছু বেসিক কোয়েশ্চেন্স তারা জিজ্ঞেস করবে। আপনারা যদি চিন্তা করছেন বেসিক কোয়েশ্চেন্স কিরকম আসতে পারে, সেটা আমরা আরো একটু সামনে গিয়ে দেখবো, বিকজ আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস অন দ্য ফরম্যাট ফর নাও, এন্ড দেন আইল শো ইউ সাম স্যাম্পলস যে বেসিক কোয়েশ্চেন্স বলতে কি ধরনের বেসিক। আচ্ছা, ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য বেসিক কোয়েশ্চেন্স, আপনাকে 10টা থেকে 12টার মতন কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করার পর আপনি দেখা যাচ্ছে নেক্সট পার্টে যাবেন, উইচ ইজ নোন অ্যাজ দ্য কিউ কার্ড। কিউ কার্ড হয়েছে এমন একটা এক্সাম যেখানে আপনাকে বেসিক্যালি তারা একটা কোয়েশ্চেন দিয়ে দিবেন, একটা টপিক দিয়ে দিবেন, এন্ড সেই টপিকের উপর আপনার দেখা যাচ্ছে একটা স্পিচ দিতে হবে। সো এই কিউ কার্ডের জন্য আপনি 1 মিনিট সময় পাচ্ছেন চিন্তা করার, এন্ড ওই 1 মিনিটের মধ্যে আপনি চিন্তা করতে পারেন। আপনার সামনে একটা কাগজ থাকবে, আপনার সামনে পেন্সিল পেন থাকবে, আপনি আপনার আইডিয়াস গুলো সেই কাগজের উপর লিখে নিতে পারেন। And then once you are done with that 1 minute time of thinking, you will have 2 minutes to give a speech. আপনাদেরকে তারা approximately 2 minutes time দিবে, so that you can deliver a speech on that topic. সো আপনি সেই টপিকের ব্যাপারে ভালো করে স্টাডি করবেন, স্টাডি ইন আ সেন্স যে ভালো করে চিন্তা করবেন যে ওই 1 মিনিটের মধ্যে আপনি কি কি বলতে পারেন। এটা নিয়ে আমরা নেক্সট টাইম আরো বেশি ডিটেলস এ কথা বলবো। আজকে আমার মেইন ফোকাস হয়েছে বেসিক কোয়েশ্চেন্স এর উপর, এন্ড ওভারঅল আপনি কিভাবে বেসিক কোয়েশ্চেন্স কে সুন্দর করে গুছিয়ে দিতে পারেন। সো কিউ কার্ড আমরা আবার ডিটেলস এ পরে দেখবো। ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য কিউ কার্ড সেশন, আমাদের থার্ড পার্ট হয়েছে ফলো আপ কোয়েশ্চেন্স। ফলো আপ কোয়েশ্চেন্স গুলো বেসিক কোয়েশ্চেন্স এর মতনই থাকে। এখানে আপনাকে এক্সামিনার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। এই প্রশ্নগুলো আপনার কিউ কার্ড রিলেটেড হতেও পারে, নাও হতে পারে। এটা কমপ্লিটলি এক্সামিনারের মুডের উপর ডিপেন্ড করে, এক্সামিনারের চিন্তার উপর ডিপেন্ড করে যে উনি কি আপনাকে কিউ কার্ড রিলেটেড টপিকের উপর কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আরো তথ্য জানতে চাচ্ছেন, নাকি উনি জাস্ট র্যান্ডামলি অন্য কোনো জায়গা থেকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছেন। এটা যাই হবে না কেন, আপনাকে এটার উত্তরগুলো একটু বাড়ায় চাড়ায় বলতে হবে। ইফ ইউ রিমেম্বার, আমি শুরুতেই বলেছিলাম যে বেসিক কোয়েশ্চেন্স এত বেশি বাড়ায় চাড়ায় বলার কোনো দরকার নেই, বিকজ ইন ফিউচার we will be getting more opportunities to give elaborative answers. So this is the chance where you can give more elaborative, that is descriptive answers. আপনি যদি মনে থাকে আপনাদের, আমরা যখন স্কুলে ছিলাম তখন দেখা যাচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স থাকতো। একটা থাকতো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার্স, দ্যাট ইজ ছোট প্রশ্ন উত্তর, আর
আর থাকতো ব্রড কোয়েশ্চেন অ্যান্সার্স, দ্যাট ইজ বড় প্রশ্ন উত্তর। সো বেসিক কোয়েশ্চেন্স হয়েছে ছোট প্রশ্ন উত্তর মতো, দ্যাট ইজ 1-2 লাইনের মধ্যে আপনি তথ্যটা দিয়ে শেষ করে ফেলবেন। আর ফলো আপ হয়েছে বড় প্রশ্ন উত্তর, যেখানে আপনাদের
কেন think fluently, think and speak fluently. সো আপনি যখন কথা বলবেন জাস্ট বি ভেরি ফ্লুয়েন্ট। যেভাবে আমি কথা বলছি, আমি কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার সময় কোনো স্পিচ রেডি করে বসি নেই। আমি চিন্তা করছি এন্ড কথা বলে যাচ্ছি। And I'm also trying to be coherent. Coherent মানে হয়েছে, as I was saying earlier, যে অফ টপিক irrelevant কোনো কথা বলা যাবে না। আমি আপনাদেরকে এখন যাই কিছু বলছি না কেন, it has to be related with speaking, because সেটাই আজকে আমার ক্লাসের মেইন কন্টেন্ট, সেটাই আমার ক্লাসের মেইন উদ্দেশ্য। এখন আমি যদি স্পিকিং ক্লাসে আপনার সাথে আহ রিডিং নিয়ে কথা বলা শুরু করি, অথবা আমি আপনার সাথে স্পিকিং ক্লাসে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা শুরু করি, আমি আপনাদের স্পিকিং ক্লাসে যদি কোনো টুরিস্ট স্পট নিয়ে কথা বলা শুরু করি উইথাউট শোয়িং এনি কোহেরেন্সি, দেন ইট ইজ কমপ্লিটলি অফ টপিক। হ্যাঁ, বলতে পারেন যে রিডিং ইজ অলসো আ পার্ট অফ আওয়ার IELTS এক্সাম, বাট আই এম নট এবল টু শো ইউ এনি কোহেরেন্সি, আই এম নট এবল টু শো ইউ এনি কো রিলেশনশিপ বিটুইন মাই সাবজেক্টস অফ স্পিচ। দেয়ারফর ওটা ইররেলেভেন্ট হিসেবে কাউন্ট করা হবে, ওটা অফ টপিকে চলে যাচ্ছে। হতে পারে যে হ্যাঁ, টুরিস্ট স্পট আমি কিউ কার্ডে আনতে পারি, বাট ইফ আই এম নট এবল টু শো ইউ যে কিউ কার্ডের যে টুরিস্ট স্পট যে টপিকটা আছে সেটা স্পিকিং এর সাথে কি কেমনে কানেক্টেড, আপনি কিন্তু হারিয়ে যাবেন যে আমি স্পিকিং এর মাঝখানে টুরিস্ট স্পট নিয়ে কেন কথা বলছি, আর বলছি তো বলছি, এত বেশি কথা বলছি কেন। So we need to have that co-relationship, we need to have coherency. আর ফ্লুয়েন্সি তো বলেছি, দ্যাট ইজ একটানা কথা বলতে হবে, মাঝখানে থামা যাবে না আননেসেসারি, আর চিন্তা করার সময় আমরা আননেসেসারি সাউন্ড করতে পারবো। দেন হয়েছে নেক্সট আমাদের লেক্সিক্যাল রিসোর্সেস এন্ড ভোকাবুলারি। লেক্সিক্যাল রিসোর্সেস শুনতে একটু কঠিন লাগতে পারে, সিম্পল ওয়ার্ডস এ বলি ভোকাবুলারি। ভোকাবুলারি শুনতে কঠিন লাগলে আপনি বলতে পারেন টার্মিনোলজি, দ্যাট ইজ আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করছি। আমি কিন্তু শুরু থেকে যখন কথা বলা শুরু করেছি, আমি এটাই চিন্তা করে রেখেছিলাম যে আই উড ট্রাই টু কিপ মাই স্পিচ, মাই ক্লাসেস অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। যত সিম্পল ভাষায়, যত সিম্পল শব্দের মধ্যে নেওয়া যায় তত সিম্পল রাখার চেষ্টা করছি। হ্যাঁ, শুরুর দিকে আমি একটু একটা ফ্রেজ ইউজ করেছিলাম, লেটস নট বিট অ্যারাউন্ড দ্য বুশ, বাট দ্যাট ওয়াজ জাস্ট ফর introducing today's topic and for introducing the content. সো আমরা যখন কথা বলবো আমাদেরকে ভোকাবুলারির অনেক খেয়াল রাখতে হবে। আমি যেহেতু আপনাদের সাথে বেসিক লেভেলের ক্লাসেস নিচ্ছি, তাই আমি শুরুতে আমার ভোকাবুলারি বেসিক রাখবো। হাউএভার আস্তে আস্তে যখন আমাদের ক্লাস একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাবে, তখন আমাদের ভোকাবুলারিও কিন্তু অ্যাডভান্সের দিকে যাওয়া শুরু করবে। সো আমরা যখন কথা বলছি, আমরা যখন কাজ করছি, we need to make sure যে আমাদের শব্দগুলো যেটা আমরা সঠিকভাবে ইউজ করছি। Speaking it is very important that you choose the right word, the most appropriate word. অনেক স্টুডেন্টসরা থাকেন যে তারা অনেক শিখে এক্সাম হলে যান, এন্ড দেন আননেসেসারি জায়গায় তারা সেই ভারী শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করে। ফর এক্সাম্পল, বেসিক কোয়েশ্চেন্স আমাদের অনেক এভরিডে লাইফ রিলেটেড হয়। আমি আপনাদের কিছু এক্সাম্পলস দেখাবো, তখনই আপনি দেখে বুঝতে পারবেন। সো যেহেতু এভরিডে লাইফ রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, সেখানে যে আপনি অনেক ভারী ভারী শব্দ ইউজ করে এক্সামিনারকে ইমপ্রেস করতে পারবেন সেটা কিন্তু নয়। ইউজ করেন আপনি বেসিক কোয়েশ্চেন্সে, ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য vocabulary, the high sophisticated standardized vocabulary, but then again মেক শিওর যে আপনি সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক শব্দটি ব্যবহার করছেন। যদি আপনার শব্দটা আননেসেসারিলি ইররেলেভেন্ট যদি কোনোভাবে মনে হয়, তাহলে দেখা যাচ্ছে এক্সামিনার সেটার জন্য মার্কস কাটতে পারে। হাউএভার কিউ কার্ড আর ফলো আপে অবশ্যই চেষ্টা করবেন ভালো স্ট্যান্ডার্ডাইজ সফিস্টিকেটেড টার্মিনোলজিস ইউজ করা। দেন 3 নম্বর পয়েন্ট হয়েছে আমাদের গ্রামার, which is very very important, and unfortunately আমি যেটা অবজার্ভ করেছি যে অনেক স্টুডেন্টসরা গ্রামারে অনেক বেশি দুর্বল থাকেন। তো গ্রামারের উপর আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। গ্রামার কোনো 1-2টা টপিকের মধ্যে কভার করা হয় না, গ্রামার কিন্তু অনেক বেশি বিশাল একটা কন্টেন্ট। গ্রামারের মধ্যে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন আসে, সেন্টেন্স কনস্ট্রাকশনের নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের
ফলো করতে হবে। দ্যাট ইজ হয়েছে সেন্টেন্সের শুরুতে সবসময় আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব এন্ড দেন দ্য অবজেক্ট, এন্ড ইফ উই হ্যাভ এনি আদার ডিটেল তখন আমরা সেটা অ্যাড করব। সো আমাদের সেন্টেন্স সাজানোর যে নিয়মটা আছে সেটা সবার আগে জানতে হবে। দেন গ্রামারের মধ্যে আমাদের দেখা যাচ্ছে who is, are, sorry, who, what, how, where, এই WH দিয়ে প্রশ্নগুলো যে শুরু করা হয় এইগুলা কেমনে সাজানো হয় আমাদের সেটা জানতে হবে। আমাদের বিভিন্ন ধরনের টেন্স জানতে হবে। টেন্স কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার বললে শেষ হয় না। প্রেজেন্ট পাস্ট ফিউচারেও কিন্তু অনেক ক্যাটেগরিজ আছে। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past simple, past perfect continuous, future tense. So অনেক around 12 to 15 types tenses আছে, সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। আর ডিফারেন্ট টেন্সের ডিফারেন্ট রুলস আছে, আমাদের সেই রুলস কিন্তু জানতে হবে। If we are not aware of those rules, it could become very problematic for us to deliver our message, to deliver what we are trying to say. দেন এর পাশাপাশি হয়েছে আমাদের কিন্তু ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো শব্দ ব্যবহার জানতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সের সাজানো জানতে হবে। আমাদের ফ্রেজাল ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, নাউন, প্রোনাউন, প্রপার নাউন্স এগুলো জানতে হবে। We need to know the conjunctions, we need to know the interjections, we need to know the transition words. Then apart from that, we also need to know the use of different words: have, has, had, do, does, these, was, were, singular, plural, এগুলো অনেক কিছু আছে গ্রামারের মধ্যে। So we need to know all these things in details. Then after grammar we have got pronunciation. Pronunciation মানে হয়েছে আপনি কত স্পষ্ট ভাবে কথা বলছেন, how clearly you are able to pronounce the words, এইগুলো আপনাদের জানতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি, হাউএভার আপনি যদি এই আমার কথাগুলো ক্লিয়ারলি যদি না বুঝতে পারতেন, আপনি যদি আমার উচ্চারণ স্পষ্টভাবে না শুনতে পারতেন, না কনসিভ করতে পারতেন, তাহলে আমি যাই কথা বলছি না কেন আপনারা ব্ল্যাঙ্ক হয়ে যেতেন যে হোয়াট ইজ শি ট্রাইং টু সে, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড আ ওয়ার্ড শি ইজ স্পিকিং। সো it's very important যে আমি যখন কথা বলছি I am pronouncing the words as clearly as possible and as accurately as possible. আমি যখন কথা বলছি I'm not focusing on any accent. অনেক স্টুডেন্টসরা প্রোনাউন্সিয়েশনের সাথে অ্যাকসেন্টকে মিক্স করে ফেলেন, যে সে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে, সে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছে, সে জার্মান অ্যাকসেন্টে কথা বলছে, সে ফ্রেঞ্চ অ্যাকসেন্টে। আমাদের প্রোনাউন্সিয়েশনের সাথে অ্যাকসেন্টের কোনো কানেকশন নাই। অ্যান্ড আর একটা বুলেটিং পয়েন্ট, সেটা হয়েছে IELTS এর মধ্যে কোনো ধরনের অ্যাকসেন্টকে প্রায়োরিটি দেওয়া হয় না, বিকজ এক্সামিনার্সরাও জানে যে IELTS একটা ইন্টারন্যাশনাল এক্সাম, ইংলিশের উপর নেওয়া হচ্ছে, এন্ড এখানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা এসে এক্সাম দিয়ে থাকেন। সো অবভিয়াসলি সবাই কিন্তু সব প্রোনাউন্সিয়েশন পারবেন। সো আমি যেভাবে কথা বলি, আমার যে বাংলাদেশি অ্যাকসেন্ট আছে, বাংলাদেশ ভাবে আমি যেভাবে কথা বলি, আমি সেইভাবে ইংলিশে কথা বলা শিখেছি, অ্যান্ড আমি সেই অ্যাকসেন্টেই আপনাদের সাথে কথা বলছি, অ্যান্ড সেইভাবেই আমি এক্সামিনারের সামনে গিয়েও কথা বলবো। So for that reason, do not confuse accent and pronunciation. Just be very clear about what you are saying. Just be very clear about the words you are speaking, and আওয়াজটা ঠিকঠাক রাখবেন। Just be confident যে আপনি যেটা বলছেন সেটা সামনের মানুষ যাতে ক্লিয়ারলি বুঝতে পারে। And then 5 নাম্বার হয়েছে আমাদের ম্যানার্স, দ্যাট ইজ আমরা এক্সামিনারের সামনে কেমনে হাব ভাব রাখি, আমাদের পার্সোনালিটি, অ্যাটিটিউড, সেটা আমি একবারে শুরুতে বলছিলাম, সেই বিষয় নিয়ে আমাদেরকে ওভারঅল মার্কিং করা হয়। সো দিস আর দ্য 5 পয়েন্টস যেটার উপর আমাদেরকে অনেক বেশি ফোকাস রাখতে হবে, বিকজ এটা আমাদের এক্সামের মার্কিং এর উপর অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। এর পাশাপাশি we have got certain speaking skills that need to be demonstrated, that is আমাদেরকে দেখাতে হবে। এগুলো জাস্ট আমি রিডিং করে আপনাদেরকে ইন শর্ট বুঝাই দিচ্ছি, আপনারা এটা বাসায় স্টাডি করলে নিজেও পারবেন।
দ্যাট ইজ হয়েছে প্রোভাইডিং ইনফরমেশন ডিসক্রাইবিং। আমি আপনাদেরকে এটা বলেছি যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সির উপর আপনার ফোকাস করতে হবে। বাট যদি আমি আপনাদেরকে ডেসক্রিপশন না দিতাম যে ফ্লুয়েন্সি বলতে কি বোঝাচ্ছি, over friendly with him, do not start talking like you talk with your family members or with your friends. So you need to maintain that boundary of formality at all cost.
দেন হয়েছে আমাদের আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। অবভিয়াসলি আমাদের চোখের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন, অনেক মেসেজেস এক্সপ্রেস করতে পারি, অনেক ইমোশনস বুঝাতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আই কন্ট্যাক্ট মেনটেন করছি। দেন 4 নাম্বার হয়েছে ডু নট গিভ ওয়ান ওয়ার্ড অ্যান্সার। এটা আমি শুরুতেই বলেছিলাম যে এক শব্দে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আপনাকে ফুল বাক্য সাজায় উত্তর দিতে হবে। আপনি যত এক্সপ্লেইন করার প্রয়োজন আছে তত বেশি এক্সপ্লেইন করবেন। ডু নট জেনারেলাইজ, রাদার ট্রাই টু পার্সোনালাইজ ইউর অ্যান্সার্স। দ্যাট মিন হয়েছে যে আপনি যখন আপনার স্পিকিং এক্সামের যে অ্যান্সার্স গুলো দিচ্ছেন, পার্সোনালাইজ পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ আই, মি, মাই, মাইসেলফ, এইগুলো শব্দ ইউজ করবেন। এটা বলবেন না যে পিপল ডু দিস, ইউ ক্যান ডু দ্যাট, উই ক্যান ডু দ্যাট। নো, ডু নট টক অ্যাবাউট general perspective, talk about your perspective. I think that outdoor games are more beneficial. Outdoor games can bring me a lot of advantages. I think that I have developed myself in the field of cricket. I think that uh, football is not my cup of tea. এগুলো যতই সেন্টেন্সেস আমি বলেছি সব আই, মি, মাইসেলফ, মি, মাই, এগুলা নিয়ে। সো ইউ নিড টু কিপ দ্যাট পার্সপেক্টিভ, বিকজ স্পিকিং হয়েছে ওয়ান টু ওয়ান। ওরা কিন্তু আপনার ব্যাপারে জানতে চাচ্ছে, নট হোয়াট দ্য জেনারেল পাবলিক থিংস। দেন হয়েছে নো শর্ট ফর্মস। এটা ব্র্যাকেটে দেওয়াই আছে, আপনি কান্ট ইউজ করতে পারবেন না, ক্যান নট বলতে হবে। আপনি এনএসসি বলতে পারবেন না, ফুল ফর্মে নর্থ সাউথ ইউনিভার্সিটি বলতে হবে। কোন ধরনের ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করা যাবে না, মম বলা যাবে না, মাদার বলবেন, ড্যাড বলা যাবে না, ফাদার বলবেন। আপনার যদি কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে হয় আপনি জিজ্ঞেস করতে পারেন, এখানে লেখা আছে ইফ নিডেড, আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি করবেন। এমনি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়ে না, বিকজ এক্সামিনার মাইট নট লাইক ইট। So if you need to ask questions, you can do that, but be formal. Questions এর মধ্যে আপনি কি জিজ্ঞেস করতে পারেন? আপনি অবভিয়াসলি এক্সামিনারকে এটা জিজ্ঞেস করবেন না যে হোয়াট ইজ ইউর নেম। আপনি এক্সামিনারকে এটা জিজ্ঞেস করবেন না যে হাউ মাচ আর ইউ গোইং টু স্কোর মি। আপনি কি করতে পারেন প্রশ্নের মধ্যে, যে ফর এক্সাম্পল আপনি যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে ক্যান ইউ প্লিজ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। তখন এক্সামিনার আপনাকে সেম প্রশ্ন আবার জিজ্ঞেস করবে, কিন্তু রিফ্রেজ করে, দ্যাট ইজ ভিন্ন শব্দ ব্যবহার করে। আপনি যদি কোনো প্রশ্ন না শুনতে পারেন, যে ফর এক্সাম্পল আপনি ডিস্ট্রাক্টেড ছিলেন অথবা এক্সামিনার আওয়াজটা ক্লিয়ার ছিল না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। তখন এক্সামিনার সেম কোয়েশ্চেন আপনাকে সেম ওয়ার্ডিংসে আবার জিজ্ঞেস করবে। এন্ড দেন তারপর 9 and 10 নাম্বার পয়েন্টস হয়েছে ভেরি কমন পয়েন্টস, যেটা আমি শুধু স্পিকিং এক্সামে না সব ধরনের কনভারসেশনস এর জন্য আপনাকে বলবো একটু কেয়ারফুল থাকবেন। সেটা হয়েছে whenever you are talking with someone, not only for your speaking exam but anyone, do not talk about politics, do not talk about religion, do not talk about gender, do not talk about race. ধর্ম, রাজনীতি, লিঙ্গ এবং জাত নিয়ে কথা বলাটা অ্যাভয়েড করবেন, বিকজ এই চারটা টপিকস অনেক বেশি কন্ট্রাডিক্টরি হতে পারে, ইন আ সেন্স যে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে উইথ দিস টপিকস। তো আপনি যদি এমন কোনো একটা কথা বলেন যেটা এক্সামিনারের পছন্দ হবে না অথবা সামনের মানুষের পছন্দ হবে না, দেয়ার ক্যান বি আ ডিবেট। এক্সামিনার আপনার সাথে বেশি ডিবেটে যাবে না, কিন্তু হ্যাঁ এক্সামিনার আপনার মার্কস কেটে ফেলবে। জন্য এই জিনিসগুলো আপনার একটু অ্যাভয়েড করতে হবে। আর আমি আপনাদেরকে যে মার্কিং ক্রাইটেরিয়া, স্কিলস এন্ড পয়েন্টস এগুলো দিয়েছি, এগুলো কিন্তু আপনার থ্রু আউট দ্য এন্টায়ার স্পিকিং এক্সাম মনে রাখতে হবে। সো ইয়েস, দ্যাটস ইট। এটা ছিল আমাদের ফরম্যাট, এটা ছিল আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, এটা ছিল কিছু সাইট ইনফরমেশন যেটা আপনাদেরকে এক্সামের টাইমে হেল্প করবে। সো আজকে আমরা দেখা যাচ্ছে বেসিক কোয়েশ্চেন্স এর উপর ফোকাস করবো। আমি আপনাদেরকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স দেখাবো এখন। আই হোপ ইট উড বি ইউজফুল ফর ইউ। হিয়ার ইট ইজ। স্যাম্পল কোয়েশ্চেন্স এর জন্য এখানে আমি ডিফারেন্ট টপিকস এর মধ্যে ডিভাইড করেছি, ইন আ সেন্স যে আই হ্যাভ broken down the questions into different topics, in a sense যে accommodation and hometown related কিছু questions আছে এখানে, then তারপর hometown and weather related কিছু questions আছে, and then we have got work related questions, we have got volunteer work related questions, hometown related questions against high school and hometown related lifestyle and work. So let's go through the first 10 questions.
এখানে অ্যাকোমোডেশন এন্ড হোম টাউন রিলেটেড কি জিজ্ঞেস করেছে যে ওয়্যার ইজ ইয়োর হোম টাউন, আপনার দেশের বাড়ি কোথায় আছে। সো আপনার দেশের বাড়ি যদি ঢাকায় থাকে আপনি বলবেন যে মাই হোম টাউন ইজ ইন ঢাকা, মাই হোম টাউন ইজ ইন রাজশাহী, মাই হোম টাউন ইজ ইন চিটাগং। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট বলতে গেলে আপনার হোম টাউনকে তারা রেফার করছে যে আপনি আপনার হোম টাউনের ব্যাপারে কি পছন্দ করেন। মাই হোম টাউন ইজ ইন ঢাকা অ্যান্ড I like the food over here very much, and I love the culture of Dhaka city a lot. What do you not like about it? Since my hometown is Dhaka city, what I do not like is the overpopulation. What I do not like is the pollution. What I do not like is the traffic jam. How important is your hometown to you? To me, my hometown is very much important. I love Dhaka city, although it is not a very much appreciable. It is not a city that is counted among the best one. Rather, it's the opposite. However, I am very much attached to it because I'm born and brought up over here. I have learned everything by living on this soil. So it's very important and very close to my heart and soul. Next question. Do you think you will continue to live in your hometown? It can be a very difficult question because আমরা সবাই দেখা যাচ্ছে বাইরে যেতে পছন্দ করি। But then again, we should always try to express patriotism in front of other. অন্যদের সামনে আমাদের দেশভক্তি দেখানো উচিত যে আমরা আমাদের দেশকে অনেক পছন্দ করি। So even if you are thinking যে আপনি বিদেশে যাবেন, বিদেশে গিয়ে সেটেল, তারপরও আমি আপনাদেরকে এনকারেজ করব টু সে ইয়েস টু ইউ ওয়ান্ট টু লিভ ইন ইয়োর হোম টাউন। So yes, I want to live in my hometown. In the near future, I might travel to different countries. I might move for my higher studies to a different country, and I might live and work over there for a couple of years. But eventually, I'll come back to my country, to my hometown, because it is very close to me. Let's move on to talk about accommodation. Accommodation হয়েছে যেখানে আপনি থাকেন, that is your place of residence. So tell me about the kind of accommodation you live in. আপনি বাংলোতে থাকতে পারেন, অ্যাপার্টমেন্টে থাকতে পারেন, ফ্ল্যাটে থাকতে পারেন, আপনি কোনো পেন্ট হাউসে থাকতে পারেন। So আপনি যেখানে থাকেন আপনি সেটার ব্যাপারে কথা বলবেন। Does the place you live in have many amenities? Amenities মানে হয়েছে ফ্যাসিলিটিস। আপনি যেখানে থাকেন সেখানে কি আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন কিনা? ইয়েস, আমরা যখন অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে থাকি তখন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি, যেমন হয়েছে পার্কিং ফ্যাসিলিটিস আছে, সিকিউরিটি আছে, দেন উই আর গেটিং দ্য হিট অ্যান্ড ইউটিলিটি ফ্যাসিলিটিস, দ্যাট ইজ ইলেকট্রিসিটি সাপ্লাই, গ্যাস সাপ্লাই, ওয়াটার সাপ্লাই আমরা পাচ্ছি। দেন আমরা দেখা যাচ্ছে সেখানে অনেক অ্যাপার্টমেন্টে সুইমিং পুল থাকে, জিম থাকে, দেন ওখানে ফ্রি স্পেস থাকে, গার্ডেন থাকে, এন্ড দেন ওখানে আরো বিভিন্ন ধরনের আহ অনেকরা তো এখন দেখা যাচ্ছে জেনারেল স্টোর, ডিপার্টমেন্ট স্টোরস ও ডিপার্টমেন্টের ভিতরে। সো ইউ ক্যান টক অ্যাবাউট দোজ অ্যাজ ওয়েল ইফ ইউ হ্যাভ এনি। দেন ইজ দেয়ার এনিথিং ইউ উড লাইক টু চেঞ্জ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, দ্যাট ইজ আপনি যেখানে থাকেন সেখানে আপনি কোন ধরনের পরিবর্তন আনতে চান কিনা। হতে পারে that you want to bring some changes. For example, আপনার অ্যাপার্টমেন্টে সিকিউরিটি কম আছে, you have a security guard কিন্তু সিসিটিভি ক্যামেরা নাই। সো আপনি চাচ্ছেন ওখানে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে। আপনি দেখা যাচ্ছে আপনার অ্যাপার্টমেন্টে স্পেস আছে কিন্তু সেই স্পেসে তারা দেখা যাচ্ছে পার্কিং পার্কিং এর ফ্যাসিলিটি নাই, অথবা একটা বাসায় একটা গাড়ি পার্ক করা যাবে। আপনি যদি মনে করেন যে একটা বাসায় একটার চেয়ে বেশি গাড়ি পার্ক করার দরকার আছে, আপনি সেটার ব্যাপারে কথা বলতে পারেন। ইউ ক্যান টক অ্যাবাউট জিম, ইউ ক্যান টক অ্যাবাউট দ্য ওপেন স্পেস, বিকজ এখন যেহেতু অনেক বেশি বিজি লাইফ হয়ে গেছে, সবার কাছে এত সময় থাকে না যে ঘুরে ঘুরে জিমে যাবে, ঘুরে ঘুরে সুইমিং পুলে যাবে। সো ওখানে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাপার্টমেন্ট হ্যাজ দ্য ক্যাপাসিটি to install a gym or install a swimming pool, তাহলে আপনি সেটার ব্যাপারে কথা বলতে পারেন। You can give your suggestions over here. Then do you plan to live there for a long time? আপনি কি মনে করেন যে আপনি আপনার অ্যাপার্টমেন্টে অথবা ফ্ল্যাটে অথবা আপনার বাংলো, আপনার পেন্ট হাউস যেখানে আপনি বর্তমানে আছেন সেখানে গিয়ে আপনি অনেক লম্বা সময়ের জন্য থাকতে পারবেন, থাকতে চান কিনা? Do you plan to live on them? So if you think যে আপনি থাকতে চান, হ্যাঁ ওটা আপনার পার্সোনাল প্রপার্টি, তাহলে আপনি ওখানে অবভিয়াসলি ইউ আর প্ল্যানিং টু লিভ ওভার দেয়ার ফর আ লং টাইম। হতে পারে যে আপনি নিয়ার ফিউচারে আপনি আপনার জব যদি
and in the middle টাইফয়েডও অনেক বেশি হয়ে যাচ্ছিল because of dirty water intake and slums এরিয়াতে it becomes really difficult. So these are some basic questions যেগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে IELTS এর বেসিক কোয়েশ্চেন পার্টে জিজ্ঞেস করা। এটা তো গেল, আমি আপনাদের কিছু কোয়েশ্চেন্স দেখিয়েছি। I have a very big set, so it's not possible for me to show you every question from here. তাই আমি আপনাদেরকে জাস্ট একটা কিউ কার্ডের টপিকের চেহারা দেখাবো। I am not going to talk about Q card because that's not my today's content. So yes, this is the topic. For example, advertisement. Describe an advertisement that persuaded you to buy a product. So এখানে আপনাকে একটা টপিক দিয়ে দিয়েছে, আপনি এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইজ বিজ্ঞাপন নিয়ে কথা বলবেন যেটা আপনাকে একটা পণ্য কিনতে উৎসাহিত করেছিল। সো আপনাদেরকে কিউ কার্ডে কিছু কোয়েশ্চেন্স দিয়ে দেয় যেটা আপনি অ্যাজ আইডিয়াস নিতে পারেন। যদি আপনি ইউজ করতে চান করবেন, না করতে চাইলে না করবেন, আপনি নিজের মতন বানায়ও বলতে পারেন। আপনি 1 মিনিট সময় পাচ্ছেন এই টপিকের উপর চিন্তা করার জন্য, এন্ড দেন তারপর আপনার কাছে 2 মিনিট সময় থাকবে সেই টপিকের উপর একটা ভাষণ দেওয়ার জন্য। সো আমরা যখন নেক্সট টাইম স্পিকিং ক্লাস করব তখন আমরা কিউ কার্ডের পার্টটা কভার করবো, and that day I'll be talking about a lot of topics and I will be sharing some ideas যে কি ধরনের অ্যান্সার্স আপনি দিতে পারেন। And then we have got the third part. Where are you? Third part. Uh-uh. 1 minute, please. Yes, here it is. So third part এ দেখা যাচ্ছে এটা তো তারপর সেকেন্ড, দিস ইজ দ্য থার্ড পার্ট। অ্যাডভার্টাইজমেন্টস রিলেটেডই আপনাকে দেখা যাচ্ছে তারা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। হতে পারে এই কোয়েশ্চেন আপনার যদি মনে হয় আমরা যে ফার্স্ট টু কার্ড দেখেছিলাম সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেডই ছিল। সো এটাও হতে পারে যে আপনি এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আপনাদেরকে করবেন, and you have to give elaborative answers over here. দেখেন এখানে টোটাল 7টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, বেসিক কোয়েশ্চেন কিন্তু আরো বেশি ছিল, 8, 9, 10টা কোয়েশ্চেন ছিল বেসিকে। সো এখানে আপনাকে 7টার মতন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। হোয়াট আর দ্য পপুলার টাইপস অফ অ্যাডভার্টাইজিং ইন টুডেজ ওয়ার্ল্ড? এখনকার দিনে কোন ধরনের বিজ্ঞাপন বেশি ফেমাস হয়? আই ডু নট থিঙ্ক যে এখনকার দিনে নিউজ পেপার অথবা বিল বোর্ডস এর বিজ্ঞাপন বেশি ফেমাস হয়, বিকজ পিপল আর ভেরি মাচ ইনভলভ ইন দেয়ার মোবাইল ফোনস এন্ড সোশ্যাল মিডিয়া, and that's why you can see যে in while we are using social media accounts, we often get different kind of advertisement, food panda, then panda mart, and then tarpore daras, then we have got Amazon. সব advertisement কিন্তু ওখানকারই আসতে থাকে। So the popular type of advertising একটা হয়েছে social media, secondly হয়েছে আপনার টিভি, then the thirdly হয়েছে what, then newspaper, and then billboards. What type of media advertising do you like most? আপনি কোন ধরনের মিডিয়া অ্যাডভার্টাইজিং পছন্দ করেন? এটার অ্যান্সার কিন্তু আপনি এক লাইনে দিয়ে শেষ করতে পারবেন, বাট দেন এগেইন আমরা এটার অ্যান্সার ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, বিকজ দিস ইজ দ্য থার্ড পার্ট অফ আওয়ার স্পিকিং এক্সাম। সো এটা নিয়ে আমরা নেক্সট টাইম যখন আরেকটা ক্লাস করব তখন আমি দেখা যাচ্ছে ফলো আপের কোয়েশ্চেন্স গুলো আপনাদের সাথে সেই দিন ডিসকাস করবো। এখন আমি আপনাদেরকে লাস্টলি একটা কোয়েশ্চেন পেপারের চেহারা দেখাতে চাচ্ছি যে বাই চান্স এমনি তো আপনাদের সবকিছু ভার্বাল হবে, বাট দেন এগেইন যদি আপনি এগুলা সবকিছুকে একটু নোট ডাউন করেন তাহলে আপনার ওভারঅল এক্সামটা দেখতে কিরকম হবে। লাইক দিস ইজ হাউ ইউর এক্সাম উইল লুক লাইক। Let me zoom out as much as possible. Yes, this is how it is going to look like. Here is part 1. এখানে আপনাদেরকে basic questions দিবে, and then you have got the second part where you will be given a topic to talk about, and you have got some related questions to it. And then finally, you have got the third part where you will be given follow-up questions. So এগুলো সব ভার্বাল হবে, আমি জাস্ট আপনাদেরকে লিখে দেখিয়েছি জাস্ট ইন কেস আপনারা যদি একটু হ্যাপাজার্ড থাকেন, একটু আনক্লিয়ার থাকেন যে কোনটা ফর কি আসবে। সো ইয়েস, and with this I would like to wrap up today's session. আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু ডিসকাস উইথ আস in the upcoming sessions that you'll be having with the faculties, with the teachers. And আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন কনফিউশন থাকলে ওটা অবশ্যই আপনি পেপারে নোট ডাউন করে রাখবেন। And I would yet suggest the best way of finding answers
queries is by searching it by yourself. আপনি আপনার নিজের problems এর solution নিজে খোঁজার চেষ্টা করবেন rather than relying on others, because I believe that যখন আমরা নিজের সমস্যার সমাধান নিজে খোঁজার চেষ্টা করি তখন আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, প্লাস এটা দিয়ে আমাদের একটা সেলফ ইন্ডিপেন্ডেন্স, একটা সেলফ সেন্স কাজ করে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করতে পারি। সো ইয়েস, দ্যাটস ইট। আমি আমার আজকের ক্লাসটা অনেক থরলি এনজয় করেছি। আমি দেখা যায় আমার ভালো লেগেছে আপনাদের সাথে ডিসকাস করতে, এন্ড আই রিয়েলি হোপ যে আপনারা বাসায় এগুলা কন্টেন্ট নিয়ে একটু গোটাগাটি করবেন, একটু খুঁজবেন। আর আমাদের অবশ্যই এখানে Bandscore9 এর যে ওয়েবসাইট আছে, Bandscore9 এর ওয়েবসাইটে অবশ্যই আপনারা যাবেন। Bandscore9 এর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপার্স পাবেন। প্লিজ এক্সপ্লোর দ্য বান্ডলস দ্যাট আর অ্যাভেলেবল ওভার হিয়ার, মেড ফর ইউ গাইস, যাতে এগুলো ইউজ করতে পারেন। এখানে অনেক ভালো ভালো স্পিকিং এর কোয়েশ্চেন পেপার আছে, রাইটিং এর কোয়েশ্চেন পেপার আছে ফর দ্য বিগিনার লেভেল স্টুডেন্ট, ফর দ্য ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট। সো আপনারা অবশ্যই এগুলা ইউজ করার চেষ্টা করবেন। দিস আর ইভ্যালুয়েটেড বাই দ্য টিচার্স, বাই দ্য Bandscore9 টিচার্স। সো আপনি কিন্তু অনেক ইজিলি বাসায় বসে ফিডব্যাক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট থিংস অফ দিস ওয়েবসাইট ইজ দ্যাট যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল ব্রেকডাউন ইনফরমেশন দিয়ে থাকে অ্যাবাউট আওয়ার পারফরমেন্স, যেটা আপনি অন্য কোনো জায়গায় কিন্তু পাচ্ছেন না। আপনি যতই মক টেস্ট নেন না কেন, যতই ক্লাস ওয়ার্ক, যতই হোমওয়ার্ক সলভ করেন না কেন, this particular website www.bandscore9.com is the only one যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ব্রেকডাউন দিয়ে আপনাকে ওভারঅল একটা ভিউ দিচ্ছে যে আপনার কোন জায়গায় বেশি প্রবলেম আছে, কোন জায়গায় কম প্রবলেম আছে, কোনটার উপর বেশি ফোকাস করা উচিত। অ্যান্ড it is the era of globalization, this is the era of technological advancement. So অবশ্যই আপনারা টেকনোলজিকে ইউজ করবেন, টেকনোলজিকে ইউজ করে নিজের সুবিধা অনুযায়ী এটাকে কাজে। So yes, that's it for today. I hope that you really enjoyed my class. I enjoyed giving you this content, sharing my ideas and my knowledge with you. আপনাদের সাথে আবার দেখা হবে আমার, and keep an eye on the website, keep an eye on the course outline, and next time we will be dealing with some more interesting and enthusiastic, thrilling courses, thrilling modules and lectures, inshallah. Allah Hafiz, take care.